করা হয়েছে। আয়ুর কয়েকজন বান্ধবী এসেছে, তারা আর ফুফাতো মামাতো খালাতো ভাইরা মিলে স্টেজ সাজিয়ে ফেলেছে। জাংকুক জানে এরা এসবে ওস্তাদ, সেখানে যদি কয়েকটা মেয়ে থাকে তাহলে কাজ আরো সহজ। কেক চলে এসেছে, পার্লারের মেয়েরাও চলে এসেছে। পার্লারের মেয়েদের এনেছে তে। জিয়ন জাংকুক তা শোনার পর আর কিছু বলার জন্য খুঁজে পাননি। টেকুক এমনিতেই অন্যদিন খেলনা দিয়ে বসিয়ে দিলে খেলে, আজ মায়ের কোল ছাড়তেই কান্না। তে গালে দু হাতে চর বসিয়ে দিয়ে বলল, সারাক্ষণ মেয়ে করা ছাড়া আর কিছু পারিস না টেকুক? টেকুক চর খেয়ে এমন জোরে কাঁদা শুরু করেছে, বাহিরে দাঁড়িয়ে থাকা বাবুর্চির সাথে কথা বলতে থাকা জিয়ন জাংকুক পর্যন্ত থমকে গেল। আবার হলোটা কি? জিন টেকুককে কোলে নিয়ে তেকে বলল, আমি ওকে ওর বাপের কাছে দিয়ে আসছি, দাও। সারাক্ষণ হাওয়াকে বেড়ানো ছাড়া আর করছেটা কি? সব আমার উপর দিয়ে যাচ্ছে, সেখানে এসেছে মেয়ে করতে, দেবো এক চর। টেকুক ঠোঁট টেনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তে উপহাস করতে এসে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। জাংকুক এসে বলল, কি হয়েছে, সমস্যা কি? ওকে এভাবে কাঁদাচ্ছ কেন তোমরা? তে মুখ ফিরিয়ে নিল। জিন বললেন, ওর মাকে জ্বালাচ্ছে, ওকে একটু রাখতো বাবা। আর কারো কোলেই যাচ্ছে না, কতজন নিতে চাইলো, তোর ছেলে কারো কোলে যাবে না। জাংকুক হাত বাড়িয়ে টেকুককে কোলে নিয়ে নিল। টেকুকের কান্না তারপরও থামছে না। মা তাকে বকেছে, তাই মা আদর করে দিতে হবে, তার আগে কান্না থামবে না। জাংকুক তাকে শান্ত করানোর জন্য হাতের ঘড়িটা খুলে দিল। টেকুক সেটা দেখে কান্না থামিয়ে হাতে নিল। তারপর পরই ঘড়িটা ভারী হওয়ায় টুপ করে ফেলে দিল নিচে। জিন আটকে উঠলেন। টেকুক আবার চেঁচিয়ে কেঁদে উঠল। জাংকুক হতভম্ব, এই ছেলে কি শুরু করেছে? তে আর না পারতে টেকুককে কোলে নিয়ে হনহনিয়ে যেতে যেতে বলল, বাপের মতো হয়েছে। তের কথাটি শুনে জাংকুকের ভ্রুজোড়া দ্বিগুণ কুঁচকে গেল। তা দেখে জিন বললেন, হয়েছে, আর ওদিকে অমন ভাবে তাকিয়ে থাকতে হবে না, ভুল কিছু বলেনি। যেতে যেতে শেষের কথাটা একটু আস্তে বলেছেন জিন। জাংকুক যদিও শুনেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখানোর ফুসরত পায়নি। জাংকুক ঘড়িটা তুলে দেখলো কাজ ভেঙে গিয়েছে। এরই মধ্যে নামজুন এসে বললেন, বিরিয়ানি মনে হচ্ছে ভীষণ ঝাল হবে। জাংকুক অতিষ্ঠ এই মানুষটার জ্বালায়। কিছুক্ষণ আগে এসে বলল মশলাপাতি কম হয়েছে, মাংসও কম পড়েছে, এখন এসে বলল ভীষণ ঝাল হবে, অসহ্য। গটগট পায়ে হেঁটে সেখান থেকে চলে গেল জাংকুক। যে জন্ম দিয়েছে সে শান্তি দেয় না, যাকে জন্ম দিয়েছে সে বুঝবে কি করে? এত যন্ত্রণা সহ্য করা যায় না। হলুদ রঙের শাড়ি পরেছে তে, চুলে ফুলের মালা পরেছে। পার্লারের মেয়েগুলো তাকে সাজিয়ে দিয়েছে, নুট লিপস্টিক পরেছে। জিন এসে বললেন, ভালো লাগছে দেখতে তোকে বউ, আমার নাতিটাকে একটা নতুন গেঞ্জি পরিয়ে দে। জাংকুক গোল্ডেন কালারের একটা পাঞ্জাবি গায়ে দিয়েছে। টেকুককে একটা ওই রঙের টি শার্ট পরিয়ে, পায়ে জুতো পরিয়ে, মাথায় হেড পরিয়ে দিয়েছে। টেকুক হেড খুলে দূরে ছুঁড়ে মারলো। জাংকুক ধমক দিয়ে হাতে একটা ঘড়ি পরিয়ে দিল। তারপর বলল, দুষ্টুমি করলে মারবো কিন্তু টেকুক। টেকুক হাতের বাঁধা ঘড়িটা কামড়াচ্ছে। জাংকুক চিরুনিতে পারফিউম স্প্রে করে চুল আঁচড়ালো। হাতে ঘড়ি পরতে পরতে টেকুকের কাছে এসে দেখলো ঘড়িটার মধ্যে অন্য হাতটাও ঢুকিয়ে বসে আছে সে। রাবারের ঘড়ি হওয়ায় হাতটা ঢোকাতে সহজ হয়েছে। জাংকুক কোমরে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। টেকুকও তার দিকে চোখ তুলে তাকিয়ে আছে। তে দরজার পাশে দাঁড়িয়ে দেখলো তাদের বাপ ছেলের কাণ্ড। এমন ভাবে বাবার দিকে তাকিয়ে আছে, মায়া না লেগে যাবে কোথায়? জাংকুক টেকুককে কোলে তুলে বলল, এত জ্বালালে আমি যাব কোথায় টেকুক? টেকুক তেকে দেখে ফেলেছে। আম্মা বলে চিৎকার দিল তখনই। জাংকুক ঘাড় ফিরিয়ে তাকে দেখলো। তে মুখ পাশ করে দাঁড়িয়েছে। জাংকুক ঘর থেকে বেরিয়ে যেতে সে ঘরে ঢুকলো। খাওয়া দাওয়ার পর্ব চুকে গিয়েছে। সবাই খেয়ে বেশ প্রশংসা করছে। নামজুন বুক ফুলিয়ে সবাইকে বলে বেড়াচ্ছে, আমার ছেলে কাঁচা কাজ করে না, ও চেয়েছে এমন হোক। বাবার কথা শুনে জাংকুক ভাবলো, কেমন পোল্টিবাজ লোক তার নিজের বাবা। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই স্টেজে কেক কাটতে উঠেছে অবিবাহিত মেয়েগুলো। গান বাজনা করছে সবাই মিলে। জাংকুকের এসব পছন্দ নয়, কিন্তু পোলাপানগুলোকে বারণ করতে যেতেই জিন বাধা দিয়ে বললেন, ওরা বিয়ে বাড়িতে ঘুমানোর জন্য আসেনি, আনন্দ করতে এসেছে, খবরদার কিছু বলবি না। জাংকুক পেছনে হাত ভাঁজ করে আয়ুকে দেখতে লাগলো। সাজানোর পর তাকে আর চেনা যাচ্ছে না। যদিও সাজটা কুৎসিত হয়েছে, বললে বাড়িয়ে বলা হবে, কিন্তু নিজের চেহারা বোঝা না গেলে সেজে গুজে লাভ কি? ইয়েজিকে তো একদমই চেনা যাচ্ছে না। ইয়েজি জাংকুকের উপরে খেপে গিয়ে বলল, ভাবির চেহারা তো পাল্টায়নি, আমাদের চেহারা ওরকম, তাই চেঞ্জ এসেছে, সবার ফেস কাটিং একরকম না ভাইয়া। ইয়েজির কথা শুনে জাংকুক বলল, তোর বর তোকে চিনতে পারছে তো? এতক্ষণ ধরে এসব সেজেছিস সবাই মিলে? ভাইয়ের কথা শুনে ইয়েজি গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। জিন এসে সবটা শুনে বললেন, তুই তোর বউর পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতো,
ওদের দেখিস না তুই। তোমাদের সাথে কথা বলে কোনো লাভ নেই। তে পার্লারের মেয়েদের দিয়ে লিসাকেও সাজিয়েছে। সে লজ্জায় বের হচ্ছে না ঘর থেকে। সবাই এক এক রকম কথা বলছে। তে তাকে টেনে নিয়ে এসে বলল, লজ্জা পেলে সবাই আরো লজ্জা দেবে, ওসব বাদ দেন তো। লিসা ইয়েজির মেয়েকে নিয়ে তে স্টেজে উঠেছে। টেকুক টের কোলে। কেক এখনো পুরোটা অক্ষত রয়ে গেছে। চোখের পলকেই ঘটে গেল এক দুর্ঘটনা। টেকুক এক লাফ দিয়ে থাবা বসিয়ে দিল কেকের উপর। সবাই হই হই করে উঠল। তে হাতটা খপ করে ধরে ধীরে সুস্থে বের করে এনে ধমক দিয়ে বলল, এটা কি করলি টেকুক? টেকুক কেক মাখা হাতটা মায়ের দিকে বাড়িয়ে দিল। তে হাতটা থেকে কেক খেয়ে নিয়ে বলল, তোর ফুপুকেও দে। টেকুক আয়ুর দিকে হাত বাড়িয়ে দিতেই আয়ু একটু করে খেয়ে তার গালে আদর করে দিয়ে বলল, আব্বা সব শেষ করে দিয়েছো। তে তাকে নিয়ে নেমে এলো। টেকুক গালের ভিতর হাতটা রেখে কেক খেতে খেতে আবারও তের দিকে বাড়িয়ে দিল। তে বলল, তোর বাপকে খাওয়া, তোর লালা বজ্জাত ছেলে। তে ওকে নিয়ে নিচে নামতেই যাবে, তখনই জাংকুক ডাকলো, টেকুক এখানে এসো। জাংকুকের ডাকে তে টেকুককে নিয়ে এলো। জাংকুক তাকে বাহবা দিয়ে বলল, দারুণ কাজ করেছো। জাংকুককে দেখা মাত্রই টেকুক তার কোলে ঝাঁপ দিল। তের গালে হাত লাগিয়ে দিয়েছে টেকুক। সে মোছার জন্য নিচে যাওয়ার জন্য রওনা দিতেই জাংকুক বলে উঠলো, হোয়াট ইজ দিস টেকুক? তে ঘাড় ফিরিয়ে দেখলো টেকুক তার হাতটা জাংকুকের মুখে ধপাস ধপাস মেরে খেলছে। তে ফিক করে হেসে ফেলে আবারও হাসি আটকালো। জাংকুকের সারা মুখে কেক লেগে রইলো। তে হাসি চেপে টেকুককে কোলে টেনে নিয়ে বলল, দারুণ কাজ করেছিস। জাংকুক তাদের মা ছেলের পিছু পিছু ঘরে চলে এলো। তে টিস্যু দিয়ে কেক মুছে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। জাংকুক মুখ ধুয়ে টেকুকের হাতটা ধুয়ে মুছে দিয়ে বলল, তুমি আজকাল বড্ড পাজি হয়েছ টেকুক। এসব যে শেখাচ্ছে তাকে বলে দেবে এর ফল ভালো হবে না। তে সাথে সাথে বলল, কার ফল কেমন ভালো হয়েছে দেখতেই পাচ্ছি। তের কথা শুনে জাংকুক কিছুটা ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। তে চলে গেল আবারও। জাংকুককে জিন টেনে টুনে নিয়ে গেলেন টেকুককে সহ। কেক কাটার জন্য দুজনকে ঠেলে ঠুলে একসাথে তুলে দিলেন। তে টেকুককে সাবধানে কোলে নিয়েছে। হাতে একটা কমলা ধরিয়ে দিয়েছে। সে সেটা নিয়ে আপাতত ব্যস্ত। আয়ুকে কেক কেটে খাওয়ানোর পর আয়ু ভাই আর ভাবিকে খাইয়ে দিল। টেকুককেও খাইয়ে দিল। জাংকুক দ্রুত পায়ে নেমে আসবে, ঠিক তখনই ক্যামেরাম্যান বলল, ভাইয়া ভাবিকে কেক খাইয়ে দিন, তারপর ভাবি আপনাকে খাওয়াবে। ক্যামেরাম্যানের কথা শুনে তে আর জাংকুক দুজনেই ভেবাচাকা খেয়ে গেল। জাংকুক কেক কেটে অন্যদিকে চোখ রেখে তেকে খাইয়ে দিল, কিন্তু সেটাতে খেলো না। টেকুক খেয়ে নিল। জিন ক্যামেরাম্যানকে বলল, বউকে বড় টুকরো খাইয়ে দিতে বল। জিনের কথা শুনে ক্যামেরাম্যানও বলল, এবার ভাবির জন্য কেক বড় করে কাটেন ভাইয়া। জাংকুক পুনরায় কেক কেটে তের দিকে বাড়িয়ে দিল। তাকিয়ে রইল ক্যামেরার দিকে। তের দিকে ভুলেও তাকালো না। তে কিছুটা ঝুঁকে বড় পিসের কেক থেকে একটুখানি খেলো। এমন ভাবে খেলো যেন জিয়ন জাংকুকের হাত তার ঠোঁটে লাগলেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। জাংকুকের এত বড় অপমান সইল না। মুখটা স্বাভাবিক রাখলো বহু কষ্টে সে। তেও কেক কেটে এমন ভাবে বাড়িয়ে দিয়েছে, মানুষ ভিক্ষুককেও এর চাইতে যত্ন করে কিছু খেতে দেয়। তে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, অথচ তার হাতটা জাংকুকের বুকের কাছে। জাংকুক তার হাতটা শক্ত করে ধরে কেক খেলো। তের প্রাণ যায় যায় অবস্থা। রাক্ষসটা হাতটা এমন ভাবে ধরেছে যেন সব অপমানের বদলা নিয়ে নিল। টেকুকের হাতের উপর হাত রেখে তে কেক কেটে ছেলের হাতে কেক খেলো। ততক্ষণে জাংকুক নেমে গিয়েছে। তের গলা শুনে ঘাড় ফিরিয়ে তাকালো। তে ক্যামেরাম্যানকে বলছে, আমার ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে, এটার ছবি তুলুন তো। টেকুকের হাত থেকে কেক খেলো তে, তারপর গালে আদর করে বলল, আমার সোনা ছেলে। জাংকুক গট গট পায়ে হেঁটে নিচে চলে গেল। তে টেকুকের জন্য একটা প্লেটে করে কেক কেটে নিয়ে নেমে যাওয়ার সময় আয়ু বলল, ভাবি তুমি কি বলো তো, ভাইয়া এত বড় কেক কেটে দিল, খেলে একটুখানি। টেকুকের হাতে একা একা কেক খেলে, ভাইয়াকে দিলা না। ভাইয়া তো রেগে বোম। তোমার ভাই ঠান্ডা ছিল কখন? তারপর ইয়েজি জিনকে বলল, দেখলি আম্মা, ও সারাক্ষণ আমার ভাইয়াকে রাগিয়ে দেওয়ার তালে থাকে। ও কিভাবে কেক বাড়িয়ে দিয়েছে দেখলি না? ওর কাছ থেকেই তো শিখেছে। তোর ভাই ধোয়া তুলসী পাতা না, তুমি ওকে মাথায় তুলছো আম্মা। সংসার টিকিয়ে রাখা এত সহজ না, শাশুড়ি হ তারপর বুঝবি। ইয়েজি তর্কে না জড়িয়ে তার বরের কাছে চলে গেল। টেকুককে কেক খাওয়াচ্ছিল তে। যতটা না খাচ্ছে ততটা নিচের হাতে মুখে লাগাচ্ছে টেকুক। মাকেও খেতে বলছে। কত দরদ তার। পাশ থেকে মেজু ফুপু বলল, ছেলেটাকে সারাক্ষণ খাওয়াইতেই থাকো নাকি? এত খাওয়া বদহজম হয় না? সেও দেখছি খেতেই থাকে। তের মেজাজ সপ্তমে উঠে গেল। সে আশ্চর্য হয়ে বলল, আজব ব্যাপার, আমার ছেলে কি খাবে, কতটুকু খাবে, কখন খাবে, এসব আমার ব্যাপার। আমি ওকে দরকার পড়লে একটা বিরিয়ানির পাতিল পুরো খাওয়াবো, তাতে আপনার কি? সব কথা মুখ বুজে সহ্য করছি বলে, শুনেও না শোনার ভান করে থাকছে বলে, আমার ছেলেকে নিয়ে কথা বললে তা শুনে চুপ থাকবো না। কেমন মানুষ আপনি, একটা বাচ্চার খাবারে নজর দেন? টেকুক মায়ের চিৎকার শুনে কেঁদে উঠেছে। মেজু ফুপু জিনকে উদ্দেশ্য করে বললেন,
দেখছো ভাবি তোমার ছেলের বউ কেমন সুরে কথা বলে? আমি আগেই ভাবছি এই মেয়ে এত ভালো হয়ে গেল কিভাবে, এখন আসল রূপ বেরিয়ে এলো। কি হলো রে আবার, কে কি বলেছে তোকে? তে রাগে ফুঁসছে। মেজবুপুর আহাজারি আর বিলাপ শুনে জড়ো হয়েছে সবাই। তিনি তেকে বললেন, ফকিন্নির মেয়ের বড় ঘরে বিয়ে হলেও কি মুখের ভাষার পরিবর্তন হয়? একটা জুটছিল আমার ভাইয়ের কপালে আর একটা জুটছে আমার ভাইপোর কপালে। কি ভাষা! কোথাকার বস্তি ছোট লোকের মেয়ে। সামান্য কথা জিজ্ঞেস করছি, সে উত্তর কিভাবে দিল দেখলে সবাই? সবার বাক বিতণ্ডার মধ্যে পেছনে এসে দাঁড়ালো জাঙ্কুক। জলদগম্ভীর স্বরে কি হয়েছে জিজ্ঞেস করতেই মেজবুবু ছুটে এসে বলল, তোর বউ কি ভাষায় কথা বলেছে জানিস? আমি কি এত অপমানিত হওয়ার জন্য আসছি এতদিন পর? এই মেয়ের সাথে তুই ঘর করিস কেমনে? কি মুখের ভাষা! আমি শুধু বললাম এতটুকুনি একটা বাচ্চাকে এসব খাওয়ানোর কি দরকার? এত খাওয়ালে বদ হজম হবে। শুনেছি ওর এমনিতেই মাঝে মধ্যে পেট ব্যথা হয়। ও মা গো মা, তোর বউ খেপে গেল আমার উপর, যেন আমার উপর তার অনেক ক্ষোভ। মেয়ে তো আমিও পেটে ধরছি, মুরব্বির মুখে মুখে এমন জবাব তো দেয় না বাপু। তে রাগ ক্ষোভ দুঃখ নিয়ে টলমলে চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। জাঙ্কুক তাকাতেই চোখ সরিয়ে তেকুককে নিয়ে হনহনিয়ে নিচে চলে গেল সে। লিসা এসে মাকে জোর করে টেনে নিয়ে যেতে চাইলো। তিনি যেতে চাইলো না আর বলল, তুই কেমন ছেলে আর কেমন বউ জুটলো? তোর মা কেন সারাক্ষণ তাকে তেল মাখে এবার বুঝলাম। আজ তো বেয়াদব একটা মেয়ে, দূর করে তাড়িয়ে দে। জাঙ্কুক জেনির কথার কোনো উত্তর দিল না, চুপচাপ নিচে নেমে গেল। ইয়নজনের সাথে মেজো ফুপুর তর্ক তীব্র হয়ে উঠেছে। ইয়নজন জাঙ্কুকের বড় ফুপুর সাথে বসে গল্প গুজবে মগ্ন ছিলেন। সবিনও আরেমের সাথে ছিলেন। ঘটনাস্থলে না থাকলেও মেজো ফুপুর চেঁচামেচি শুনে সব কিছু স্পষ্ট হয়ে গেল তাদের। ইয়নজন নীরবতা ভেঙে ক্ষিপ্ত হয়ে বললেন, আপনি আমার মেয়েকে বস্তি ডাকলেন কোন সাহসে? আমার মেয়ে বস্তিতে বড় হলেও অনেক ভালো শিক্ষা পেয়েছে। আপনি তো ভদ্রবাড়িতে বড় হয়েও সেটুকুও পান। আসার পর থেকে দেখছি মেয়েটা কাজের জন্য বাচ্চাটাকে পর্যন্ত কোলে নিতে পারছে না, সেখানে আপনার বড় বড় কথা। অনেকক্ষণ ধরে আপনার কথা শুনেছি। মেজো ফুপু বললেন, মেয়েকে বেয়াদব বানিয়েছেন সেটা স্বীকার করুন। মুরব্বিদের সাথে কি করে কথা বলতে হয় সেটা জানে না। ইয়নজন তীব্র কণ্ঠে বললেন, এখানে মুরব্বি তো আরো আছে, কারো সাথে তো বেয়াদবি করেনি, আপনার সাথে কেন করলো? সবিন রাগে কাঁপছেন, তবুও কিছু বললেন না। তিনি ইয়নজনকে বললেন, আহা থামো, বাদ দাও। মেজো ফুপু বললেন, আমার তো এখন আপনার জন্য মায়া হচ্ছে ভাই সাহেব। এই মা মেয়ের জ্বালায় আপনি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন না? এখন বুঝতে পারছি বীজ কিসের। তেইয়ন বাবা আর মাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আরেম এসে তীব্রভাবে ধমক দিয়ে বললেন, জেনি তুই চুপ করবি? অশান্তি লাগিয়ে দিয়েছিস গোটা বাড়িতে। কি শুরু করেছিস তোরা? বড় ফুপু প্রতিবাদ করে বললেন, জেনি তুইও কি বাচ্চা হয়ে গেছিস? নতুন মা হয়েছে, বাচ্চার নামে বাজে কথা সইতে পারেনি, চুপ কর না। ছোট ফুপু বড় ফুপুর মতো শান্তি প্রিয় মানুষ। তিনি বললেন, জাঙ্কুক ঘরের দিকে গিয়েছে, কি হবে কে জানে। তুমি একটু চুপ করবে মেজু বুবু? আরে মিয়নজনের উদ্দেশ্যে বললেন, বেয়াই মাথা ঠান্ডা করুন, সবাই রেগে গেলে তো হবে না। লিসা তোর মাকে নিয়ে যা। জেনি ঘরে যা, আর কোনো কথা নয়। মেজু ফুপু বিড়বিড় করে বললেন, কোথা থেকে আত্মীয় করেছে আল্লাহ জানে, পুরো ন্যাংটার গোষ্ঠী। তেইয়ুন ঘাড় ঘুরিয়ে জেনির দিকে তাকালো। ইয়নজন তাকে টেনে নিয়ে গেলেন। তেইয়ুন বলল, আম্মা আপাকে বাড়ি নিয়ে চলো, এখানে এক মুহূর্তও থাকবো না আমি, আপাকেও রাখবো না। এখানে সব কটা আপার সাথে খারাপ ব্যবহার করে। আয়ু বলল, তেইয়ুন মাথা ঠান্ডা করো, ভাবির সামনে এসব বলো না। তেইয়ুন উত্তেজিত ভাবে বলল, আপাকে যা ইচ্ছে তাই বললো ওই মহিলা, দুলাভাইও কিছু বললো না। আপাকে এভাবে সবাই কথা শোনায় নাকি? আয়ু শান্ত ভাবে বলল, তুমি শান্ত হয়ে বসো ভাইয়া, সব ঠিক হয়ে যাবে। সবিন অস্থির ভাবে পায়চারি করতে করতে বললেন, গোলামের ফুটা কিছু বললো না আমার মেয়ের হয়ে, ওকে আমি ছাড়বো না। জাঙ্কুক ঘরে ঢুকতেই দেখতে পেল তেকুককে বিছানায় বসিয়ে কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছে। সে হতবাক হয়ে গেল, মাথায় একাধিক প্রশ্ন উকি দিচ্ছে। কি করতে চাইছে তে? বিষম ভরা কণ্ঠে প্রশ্ন করলো, কি করছো তুমি? তে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। তার চোখে যেন রাগের ফুল লিঙ্গ ছড়িয়ে পড়েছে। এমন দৃশ্য দেখে জাঙ্কুকের মনে ভীতির শিহরণ জাগিয়ে তুলেছে। আবার বাড়ি ছেড়ে চলে যাবে নাকি? আশ্চর্য। ঠিক তখনই আয়ু আর জিন ঘরে এসে দাঁড়ালো, তাদের চোখে উদ্বেগের ছায়া। তেকুক বিছানায় বসে নিজের ছোট্ট চোখ দিয়ে মা আর বাবার দিকে তাকাচ্ছে, আর সরল দৃষ্টিতে অস্থিরতা স্পষ্ট। মায়ের চেঁচামেচি শুনে সে ভরকে গেছে। সে ছোট্ট করে আম্মা ডাকলো, তে শুনলো না। জাঙ্কুক এগিয়ে গিয়ে ব্যাগটা কেড়ে নিয়ে বলল, আমার সাথে কথা বলো তুমি। তে তার চোখের দিকে তাকালো।
ঢোকালো, বলল, তুমি আমার সাথে একটা কথাও বলবে না, সবসময় আমাকে শাসন করতে চলে আসো, অথচ তোমার বাপের বোনকে কিচ্ছু বলতে পারোনি মুখের উপর। জাঙ্কুক তাকে শান্ত হয়ে বলল, বাড়ি ভর্তি মানুষ, এখন কি করব আমি? এর চোখে ক্রোধ মিশ্রিত জল। সে ব্যাগটাকে টেনে নিয়ে বলল, এই বাড়ি ভর্তি মানুষের সামনে তোমার ফুপু আমাকে অপমান করে যা ইচ্ছে তাই বলেছে, আমাকে সারাদিন বলে গেল, কিন্তু আমি কিচ্ছু বলিনি। এখন সাহস পেয়ে আমার ছেলেকে বলছে আমি এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, দরকার পড়লে ভিক্ষে করে খাবো, নইলে চায়ের দোকানে কাজ করে খাবো, কিন্তু তোমার সাথে আমি থাকবো না। আয়ু এসে বলল, ভাবি একটু শান্ত হও। ঘরটা থমথমে হয়ে উঠেছে। টেকুক কান্না করছে। ছোট হাত দুটো বাড়িয়ে আয়ুর কোলে উঠতে চাইল সে। তাকে সপাটে চর বসিয়ে তে বলল, চুপ করে বস, দরদ দেখাবি না, এখানে কেউ তোর আপন নয়, তুই খাচ্ছিস এটাতেও অনেকের সমস্যা। তোর মা তো কখনো খাবার দেখেনি, বস্তি থেকে উঠে এসেছে, তুই সেই বস্তির ছেলে হয়ে এত ভালো মন্দ খাবি কেন? টেকুক তার মায়ের চর খেয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। তাকে কাঁদতে দেখে জিনের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি চড়া গলায় বললেন, তুই তোর জামাইয়ের ওপর রাখছিস ভালো কথা, আমার নাতির গায়ে কেন হাত দিচ্ছিস? এটা কি তোর বাপের বাড়ি থেকে এনেছিস? টেকুককে কোলে তুলে নিয়ে শান্ত করতে লাগলেন তিনি। জাঙ্কুক মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মা, তোমরা এখন যাও, ঘর খালি করো। জাঙ্কুকের কথা শুনে সবাই ঘর থেকে বেরিয়ে গেল। তের রাগ তখনও মাথার ভেতর আগুনের মতো জ্বলছিল। সে সোজা জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, এসব নাটক বন্ধ করো। ঘাড় ধাক্কা দিয়ে তো শুধু আমাকেই বের করতে পারো তুমি। তোমার শক্তি শুধু আমার উপরই দেখাও। কারো মুখের উপর দুটো কথা বলার সাহস আছে তোমার? শুধু আমাকেই জব্দ করতে শিখেছো। এই ছোট লোক বস্তি তোমার সাথে থাকবে না আর। দুটো ডাল ভাত আমার জুটে যাবে। জাঙ্কুক শান্ত থাকার চেষ্টা করলো। সে তের হাত ধরে রাখলো। তে ঝাঁকিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলো। জাঙ্কুক ধীরে বলল, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না তে। তের ক্ষোভ কমলো না। সে আরো জোরে হাত ঝাঁকিয়ে বলল, এতগুলো মানুষের সামনে আমাকে এত কথা শোনালো, তুমি একটা কথাও বললে না। আমি এই বাড়িতে শুধু ভালো মন্দ খাওয়ার জন্য পড়ে আছি। জাঙ্কুকের কণ্ঠ উঁচু করে বলল, কি বলবো আমি? ফুপুকে বের করে দেব, তাও এতগুলো মানুষের সামনে? বিয়েটা চুকে যাক, আমি বলবো ফুপুকে। তে তৎক্ষণাৎ ক্ষিপ্ত হয়ে বলল, কি বলবে? আমার বউকে আর বস্তি ডেকো না এটা বলবে, নাকি আমার বাচ্চার খাবারে নজর দিও না বলবে? কোনটা? জাঙ্কুক তের উত্তেজনা দেখে শান্তভাবে বলল, তে, তুমি বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে যাচ্ছ ব্যাপারটাকে। তে চোখ মুছে বলল, আমি চলে যাব, আমার ছেলেকে নিয়ে যাবই। জাঙ্কুক তার হাত ছেড়ে দিল। চুপচাপ দাঁড়িয়ে রইল। তে তাড়াতাড়ি কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছে। আয়ু ঘরের বাইরে উকি দিয়ে তা দেখে জিনকে বলল, আম্মা, ভাবি সত্যি সত্যি চলে যাচ্ছে। তার কণ্ঠে কান্না স্পষ্ট। ফুপুর ওপর তার রাগ হচ্ছে। আরেম এসে তের পাশে দাঁড়ালো। তে আরেমকে দেখে চুপচাপ কাপড় ভরতে লাগলো। আরেম বললেন, বৌমা, সবকিছু কানে নিতে নেই। তে তার দিকে ফিরে বলল, কানে নিয়েছি, সকাল থেকে অনেক কিছু বলে গেল আপনার বোন, কিছু কানে তুলিনি। তাই বলে একটা বাচ্চার খাবারে নজর দেবে? মানুষ আর কতক্ষণ সহ্য করবে? যাই বলো বাবা, তোমার এই ছেলের সাথে আমি আর থাকবো না। ও মনে করেছে দুটো ভালো মন্দ খাওয়ার জন্য, ভালো থাকার জন্য আমাকে এখানে পড়ে থাকতে হচ্ছে। ও যা মনে করে ওর আত্মীয়রাও সেটাই মনে করে। আরেম বললেন, আমি এক অকাল কুষ্মাণ্ড জন্ম দিয়েছি, সেটা তুমি আজ নতুন করে জানছো না। জাঙ্কুক বাঁকা চোখে ওনার দিকে তাকালো। তে দৃঢ়ভাবে বলল, না না, আমি থাকবো না। জিন হতাশ ভাবে বললেন, জাঙ্কুক, তুই কিছু বলবি না? ও সত্যি সত্যি চলে যাচ্ছে। জাঙ্কুক ফুঁসে উঠে বলল, ও চলে যেতে চাইলে আমি কি করব? আমি তো আর ওর মতো হুটহাট সিদ্ধান্ত নিতে পারি না। নিতে পারলে সব মিটে যেত। ও যা চাইছে তা যখন পারছি না, তখন ওর সিদ্ধান্ত মেনে নেওয়াটাই ভালো। তের এই অবস্থা দেখে আয়ু তার ব্যাগটা কেড়ে নিল। ব্যাগটা তার বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ভাবি, তুমি এভাবে যেও না প্লিজ। তুমি চলে গেলে এসব কে সামলাবে? তে অশ্রু সংবরণ করে বলল, হ্যাঁ, তোমারও তো একই চিন্তা। ভাবি চলে গেলে এত কাজ কে করবে? এত ঝামেলা কে সামলাবে? ভাবির অপমানে তোমার কিছু যায় আসে না। ছোট লোককে তো ছোট লোকই বলেছে। তের চোখ থেকে রাগ মিশ্রিত জলের ধারা গড়িয়ে পড়ল। আরেম তের এই অবস্থা দেখে মাথায় হাত রেখে বললেন, আমি ওকে বকে এসেছি। ও আমার মা বাবার বেয়াদব সন্তান। আমারও একটা আছে। এমনটা কি করবে এদের নিয়ে বলো? জাঙ্কুক কিছু বলতে চাইলো, কিন্তু বলল না। আরেম তেকে বুঝিয়ে বললেন, তুমি যদি এখন চলে যাও, তাহলে তোমার জায়গাটা নড়বড় দেখাবে সবার সামনে। এটা তোমারই বাড়ি। তুমি যদি শক্ত হাতে এই সংসারের হাল ধরো, এরপর থেকে কেউ তোমাকে ছোট লোক বলার সাহস পাবে না। আমরা
মরে গেলে তোমার ফুপু শাশুড়ি তোমার কাছেই আসতে হবে, ওদের আর ভাই নেই। তে দৃঢ়ভাবে বলল, আমাকে আটকে রাখার জন্য এখন এসব বলবেনি। তোমার বোনকে এমনটা বললে সে বলবে এটা তার বাপের বাড়ি, আমাকে বুঝ দিও না। জিন এবার ধমকের সুরে বললেন, তুই এখনো কিছু বলবি না জাংকুক? জাংকুক এবার ক্ষোভের চাপে রেগে গিয়ে বলল, আশ্চর্য, এখন কি ওর পায়ে ধরতে হবে আমাকে? হাত ধরে অনুরোধ পর্যন্ত করলাম, ও শুনেছে আমার কথা। যাক, দিয়ে দাও তেকুককে। ইয়নজুন ঘরে প্রবেশ করে বললেন, এই তে বোরকানে, তোর আব্বা সেনজি নিয়ে এসেছে। জিন বললেন, আপনিও মেয়ের পাগলামিতে সায় দিচ্ছেন বেআইন? ইয়নজুন পাল্টে বললেন, কি করব, আপনার ছেলের উপর যথেষ্ট ভরসা রেখেছি। সে তার বউয়ের অপমান চুপচাপ সহ্য করে বসে আছে, মনে হচ্ছে সে বেশ খুশি হয়েছে। আপনার ননদ আমার সামনে যা যা বলেছে, এসব কি কোনো ভালো মানুষের কথা? এই মুহূর্তে তার মত পাল্টে বলল, ও কোথাও যাবে না, ও আপনাদের মেয়ে কম, বাড়ির বউ বেশি। ইয়নজুন তীব্র কণ্ঠে বললেন, বেশি বলেই তো এত কথা শুনিয়েছে তোমার ফুফু। জাংকুক বলল, এসব অশান্তি সংসারে হয়েই থাকে। সবিন এসে বলল, না না, আমরা ওকে রাখবো না। আমরা ওর কথাগুলো এতদিন তেমন বিশ্বাস করিনি, কিন্তু আজ সচক্ষে দেখলাম ওকে কিভাবে অপমান করা হয়। ও থাকবে না আর এই বাড়িতে। আমি আমার মেয়েকে নুনে ভাতে খাওয়াতে পারবো। জাংকুক তেকে বলল, তে আমি তোমাকে বলে দিচ্ছি, তেকুককে নিয়ে তুমি কোথাও যাবে না। যদি যাও। তে তার পাল্টা প্রশ্ন করলো, যদি যাই? জাংকুক দাঁতে দাঁত পিষে রেগে চেয়ে রইল। তার মনের অশান্তি ও বিরক্তি চক্ষু দিয়ে প্রকাশ করতে চাইছে সে। তে চোখ সরিয়ে ব্যাগের দিকে হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে জাংকুক হনহনিয়ে এগিয়ে এসে তের হাত খপ করে ধরে টেনে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। সবাই স্তব্ধ হয়ে গেল। জিনও দৌড় লাগালেন। আরএম দ্রুত পদক্ষেপে এসে জিনকে পথ আটকে বললেন, ওদের ছেড়ে দাও। জাংকুক তেকে দৃঢ়ভাবে ছাদের দিকে নিয়ে যেতে লাগলো। সবিন, ইয়নজুন এবং অন্যান্যরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তে বিরোধিতা করার চেষ্টা করছে, কিন্তু জাংকুকের শক্তিশালী হাত থেকে তার মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না। জাংকুকের মুখে ক্রুদ্ধ ভাব ফুটে উঠেছে। তের চোখে অসহায়তা ও ক্ষোভের মিশ্রণ স্পষ্ট। সে চেঁচিয়ে যাচ্ছে, তবুও জাংকুক তাকে ছাড়ছে না। তে হার মেনে নিল এক পর্যায়ে। ছাদে এখন কেউ নেই। স্টেজে কেকটা পড়ে আছে এবং চেয়ার ও টেবিলগুলো সামান্য এলোমেলো হয়ে আছে। তেকে এনে জাংকুক তার হাত থেকে ছেড়ে দিল। তে কাঁদছে। জাংকুক ছাদের দরজা বন্ধ করে তার সিদ্ধান্তের প্রতি দৃঢ়তা দেখিয়ে বলল, তুমি আমাকে বিয়ে করতে বলেছিলে না তোমার কোন একটা বান্ধবীকে? তে ভাঙা স্বরে উত্তর দিল, হ্যাঁ। তার নাম্বারটা এনে দিও। তে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, কেন? জাংকুক সংকটের মুখে তার সিদ্ধান্ত জানালো, বলল, বিয়ে করব। তোমার সাথে আমার হবে না, তাই আমি ঠিক করেছি আরেকটা বিয়ে করব। তে নাক টানলো। জাংকুক তার বাহু চেপে ধরে বলল, আমি ফেড আপ তে। আমি জেদি হলে তুমি গাধি। এরকম গাধির সাথে আমি এক সেকেন্ডও থাকবো না আর। তের চোখের অবস্থা ভয়ঙ্কর। তার চোখ ফুলে গেছে। জাংকুক তার চিরকালীন রাগের সুরে বলল, যত ইচ্ছা কাঁদো, তোমার সতীন এলে ইচ্ছে মতো হেসো, তোমার বহুদিনের ইচ্ছা। তে কাঁদতে কাঁদতে গভীর শ্বাস টেনে বলল, ওর তো বিয়ে হয়ে গেছে। জাংকুক কপাল চেপে ধরে বলল, তারপরও দাও, ওর বরের কাছ থেকে চেয়ে নিয়ে আসবো। জাংকুকের চাহনি ও কথায় তের মনোযোগ বিভ্রান্ত হয়ে গেছে। দুজনেই দুজনের দিকে খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ করে মনে হলো দূরত্ব তাদের মধ্যকার স্বাভাবিক সম্পর্কের সেই মিষ্টি নিকটতা হারিয়ে দিয়েছে। যেন সময়ের স্রোতে ভেসে গিয়েছে তাদের প্রণয়ের চিরচেনা স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতা। দীর্ঘদিন পর একে অপরের মুখোমুখি হওয়ার পর তাদের চোখে চোখ পড়তেই যেন পুরনো দিনের স্মৃতি ফিরে এলো। এক মুহূর্তের জন্য সবকিছু থেমে গেল। জাংকুক বলল, তোমার সতীন আমার গায়ের ওপর পা তুলে ঘুমাবে, তোমার ভালো লাগবে? খুব ভালো লাগবে। তের কণ্ঠস্বর ফাঁপা। জাংকুক তার কোমর জড়িয়ে টেনে এনে বলল, এভাবে টেনে এনে আদর করব, তোমার ভালো লাগবে? খুব মজা লাগবে। জাংকুক হিংস্র হয়ে উঠে বলল, তোমার কষ্ট হবে না বেয়াদব? তে দৃঢ়ভাবে উত্তর দিল, না। কেন? তে একটু সময় নিয়ে বলল, আমি মরার আগে তুমি বিয়ে করতে পারলে তবেই তো। জাংকুক তার মনোরম চোখে অধিকার বোধের চিহ্ন দেখতে পেল। কি শান্তি এই অধিকার বোধের মধ্যে। জাংকুক তো এটাই চেয়ে এসেছে বারবার। নিজেকে সামনে নিয়ে তের গালটা মুছে দিয়ে জাংকুক বলল, সব আটা ময়দা তো ধুয়ে চলে গেল, সে যে কি লাভ হলো? তে তীব্র রেগে উঠে তার হাত সরানোর চেষ্টা করতেই জাংকুক তাকে নিজের কাছে টেনে ধরে ধমকে উঠে বলল, তে। তে স্তব্ধ হয়ে গেল। জাংকুকের কঠিন মুখের সামনে দাঁড়িয়ে তার সাহস হারিয়ে গেল। জাংকুক ধীরে ধীরে তের কাছে এলো।
গেল। তার চোখের তীব্রতা এবং মৃদু তেজের মিশ্রণ, তাদের মাঝে শূন্যতা ক্রমশই সংকীর্ণ হতে লাগলো। এক স্নিগ্ধ মুহূর্তে দুজনের ঠোঁট একে অপরের ঠোঁটে স্পর্শ করলো। জাংকুক তের ঠোঁটে ধীরে ধীরে চুম্বন করলো, যেন সেই চুমো সমস্ত কথা এবং অনুভূতি বহন করছে। যেন তে অবাক হয়ে তার প্রতিক্রিয়া দিল। হঠাৎ করেই দুজনে একে অপরের ঠোঁটে কামড়ে ধরলো, যেন তাদের ক্ষোভ আর রাগের সমস্ত অভ্যন্তরীণ আবেগ বাইরে বের হয়ে আসছে। চুমোর এই অস্থিরতা, ঝগড়ার উত্তেজনা আর অম্ল স্বাদের এক অদ্ভুত মিশ্রণ থেকে তে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি 100টা বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। এমন রাক্ষসের মতো কেউ চুমো খায় নাকি? জাংকুক হতভম্ব। তে তার বুকে কিল বসিয়ে বলল, ছাড়ো। চিৎকার করে ক্যামেরাম্যানকে ডাকবো। তোমার ইজ্জতের দফা রফা করতে আমার 2 সেকেন্ড লাগবে না। জিয়ন জাংকুক। জাংকুক তাকে ছেড়ে দিল নির্লিপ্ত ভাবে, যেন কিছুই করেনি সে। নিজের ভাব গম্ভীর্যতা ধরে রেখে টিস্যু দিয়ে নিজের মুখ মুছতে মুছতে বলল, তুমি ছাদে থেকে নেমে সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়ালে বুঝতে পারবে কার ইজ্জতের দফা রফা হয়ে গেছে।